আজকে মেঘালয়ে আমাদের সেকেন্ড ডে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা একটু ব্রেকফাস্টও করে নিয়েছি। আর এই তো নিচে চলে যাচ্ছি চেক আউট করার জন্য। একটা বিষয় হচ্ছে মেঘালয়ে কিন্তু কোনো হোটেলে আপনি লিফট পাবেন না, সিঁড়ি দিয়েই উঠতে হবে এবং নামতে হবে। তো আমিও সেই কাজই করছি, সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভয়েসটা আজকে একটু চেঞ্জ শোনাতে পারে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেজন্য ভয়েসটা একটু ডিফারেন্ট শোনাবে। তো কথা বলতে বলতে নিচে চলে এসেছি, বের হয়ে দেখছি প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। আর এইদিকে আমাদের যে ড্রাইভার আছে উনি হাওয়া, ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো আমার হাজব্যান্ড বেরিয়েছে ওনাকে খোঁজার জন্য। আর আমি এখানে নিচে দাঁড়িয়ে আছি, পাশে খুব সুন্দর একটা জায়গা আছে ওনাদের বসার, তো আমি ওখানে বসিনি। আমার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, যার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। আর এদিকে আমাদের ড্রাইভারও চলে এসছে, তো আমি যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়লাম, ব্যাগটাকে পেছনে রাখলাম, রেখে গাড়িতে উঠে যাচ্ছি। আর এবারের মিশন হচ্ছে আমাদের সেভেন সিস্টার ফলস দেখা, যদিও সেটা দেখার সৌভাগ্য হয়নি। আমরা চলে এসেছি কিনরিম ফলস দেখতে। অস্থির লেভেলের একটা ফলস, মাথা নষ্ট করা একটা ফলস, যেটা না বললেই নয়। মানে এত বড় আর এত সুন্দর। হ্যাঁ, মেঘালয়ে এর থেকেও অনেক বড় বড় এবং অনেক সুন্দর সুন্দর ঝর্ণা আছে, কিন্তু আমার দেখা সব থেকে সুন্দর এবং বড় একটা ঝর্ণা, যেটা হচ্ছে কাছে যেতে না যেতেই একদম পুরো শরীরটাকে আপনাকে ভিজিয়ে দিচ্ছে। আমি ব্রিজের এই পাশে দাঁড়িয়ে আছি, তারপরেও কিন্তু আমার সম্পূর্ণ কাপড় চোপড় ভিজিয়ে ফেলেছে। ঝর্ণা আমাকে ভিজিয়ে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমার কাছে দারুণ ছিল। আমি দারুণ এনজয় করেছি। আমি অনেকটা সময় এখানে ছিলাম, যদিও যতটা সময় দাঁড়িয়েছিলাম ততটা সময়ই ভিজেছিলাম। আমার স্কার্ফটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হিজাবটা আমার কি পরিমাণ ভিজেছে। আর আমার হাজব্যান্ড তো একদম পুরোটাই ভিজে গিয়েছে, ওর শার্ট লিটারেলি একটুকু বাকি ছিল না ভেজার, দেন তাকে চেঞ্জ করতে হয়েছে। পাশেই দেখলাম যে ম্যাগি বিক্রি করছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওয়েদারটাও ঠান্ডা। তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো একটুখানি ম্যাগি খাই। আর ম্যাগির প্রাইস ছিল 50 রুপি। এরপর চলে আসলাম হচ্ছে সেভেন সিস্টার ফলস দেখার জন্য। অলরেডি একবার ঘুরে গিয়েছি, তখন কিছুই দেখতে পারিনি, আবারও চলে এসেছি, দেখি সেম অবস্থা। এখন অবস্থা আরও বেশি খারাপ, মেঘের সাথে বৃষ্টি দুটোর কম্পিটিশন চলছে, দুটো একদম সমান তালে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা কিছুই দেখতে পারিনি। এরপরে চলে গেলাম মৌসুমী ক্যাব দেখার জন্য। এখানে এসে আপনাদের দেখে কি মনে হচ্ছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ফিলিংসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যে ওই সিচুয়েশনে আমার কেমন লেগেছে বা আমি কী ফিল করেছি। ফার্স্টেই বলছি, এরিয়াটা দেখে আমার কাছে পুরোই হরর মুভি মনে হয়েছে। হরর মুভি দেখলে যেমন একটা ফিলিংস হয়, ভয় ভয় লাগে, আমার সেম কাজটাই হয়েছে। যখন আমি ভেতরে যাই, সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখনই আমার গা ছমছম করছিল। একদম নীরব, কোনো কিছুই নেই, জাস্ট অন্ধকার একটা পরিবেশ। তবে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে একটু ওয়েট করি, কিছু লোক আসুক, দেন হচ্ছে আমরা ভেতরে যাব। এর আগ পর্যন্ত আমরা বাহিরে দাঁড়িয়েছিলাম, মানে গুহার সামনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি তুলেছি, নিজেদের মাইন্ডটাকে আসলে ডাইভার্ট করার ট্রাই করেছি, যেহেতু ওই সিচুয়েশন আমি ভয় পাচ্ছিলাম। ও যেহেতু ছেলে মানুষ, ওর ভয় লাগবে না, এটাই স্বাভাবিক, কিন্তু আমি একটু একটু ভয় পাচ্ছিলাম, এর জন্য ওকে ওয়েট করাচ্ছিলাম। এরপরে দেখলাম যে মুহূর্তের মধ্যে অনেক লোকজন চলে এসছে, তো সবাই মিলে আমরা ভেতরে চলে গেলাম যাওয়ার জন্য। এদিক থেকে উপর থেকে পানি পড়ছে আর নিচেও পানি, কি একটা অবস্থা। তো আমি অর্ধেক যাওয়ার পরে ডিসিশন নিয়েছি না, আমি আর যাব না, সেজন্যই আমি ব্যাক করে চলে এসেছি। উপর থেকে পানি পড়ছে আবার নিচেও পানি, দুটো মিলে আমার কাছে ভালো লাগছিল না। এই গুহা দেখে আমার সেই আমাদের দেশের আলুটিলা গুহার কথা খুব মনে পড়ছিল, খুব মিস করছিলাম। আমি গিয়েছিলাম সেই অনেক বছর আগে, তখন খুব এনজয় করেছিলাম, ফার্স্ট টাইম ছিল সেজন্য। ফাইনালি বেরিয়ে এসেছি সেই ভুতুরে গুহা থেকে। সামনে দেখতে পেলাম একটা সাইনবোর্ড আছে, তাই ভাবলাম তাকে একটু বিদায় দিয়ে আসি, টাটা বাই বাই বলে চলে আসলাম। এবার চলে এসেছি খুব সুন্দর একটা প্লেস। এই প্লেসটা আমার চোখে তো মিনি সুইজারল্যান্ড, আপনাদের চোখে নাও হতে পারে। তো মোট কথা হচ্ছে এই জায়গাটাকে দেখে আমার সুইজারল্যান্ডের ফিলিংসই এসছে। এখন আপনি বলতে পারেন যে আপনি কি সুইজারল্যান্ড গিয়েছিলেন? না, আমি সুইজারল্যান্ডে যাইনি, তবে ভিডিওতে দেখেছি, সেই হিসেব করে বলছি। আসলে এই প্লেসটা হচ্ছে আসলে নোয়াখালীকা ফলসের একটা এরিয়া। এই এরিয়াটা খুবই সুন্দর, এখানে এসেও সেম অবস্থা। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, যখন রোদ উঠছে আমরা দৌড়ে যাচ্ছি, তখন একটু একটু মেঘ কাটছে, যে মাত্রই দেখবো ফলসটাকে, তখন আবার বৃষ্টি হচ্ছে। তো এভাবে অনেকক্ষণ খেলা করেছে আমাদের সাথে। আর এদিকে আমি এই জায়গাটা এনজয় করেছি, সত্যি আমার অনেক ভালো লেগেছে। এরপর চিন্তা করলাম থাক, হয়তো বা আমাদের নসিবে নেই, দেখতে পাবো না, সেজন্য আমরা রওনা হয়ে গেলাম শিলংয়ের উদ্দেশ্যে। আর শিলংয়ে যাওয়ার আগে আমরা এখন দেখবো হচ্ছে এলিফ্যান্ট ফলস। এই এরিয়াটাও সুন্দর, বেশ ভালো। তো ভেতরে কিন্তু আমরা অলরেডি ঢুকে গিয়েছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, এখানে কিন্তু আপনাকে পার্কিং ফি এবং এন্ট্রি ফি দুটোই দিতে হবে। আমাদের গাড়িটা ভেতরেই পার্কিং করা হয়েছে, এক সাইডে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু ভেতরে অনেকগুলো শপ আছে, আপনি চাইলে কিছু টুকটাক কেনাকাটা করে নিতে পারেন। তো এখানে হচ্ছে সিঁড়ি শুরু হয়েছে, আর এই সিঁড়ি বেয়ে আপনাকে নেমে যেতে হবে, এবং পুরো এরিয়া এই সিঁড়ি আর সিঁড়ি, দেন কিন্তু সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে। তো
তো নামতে নামতে আমার অলমোস্ট পা ব্যথা হয়ে গিয়েছে। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি মাঝখানে মাঝখানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আবার একটু ঢং করে হাঁটছি। মানে এটা আমি ইচ্ছা করে করছি না, ব্যথা হচ্ছে এই জন্য চেষ্টা করছি যে কিভাবে নামলে আমার ব্যথাটা কম লাগবে। আর এই যে ঝর্ণাগুলো দেখতে পাচ্ছেন, ঝর্ণাগুলো সুন্দর, নিঃসন্দেহে সুন্দর, বাট এরিয়াটাকে আমার একটু আর্টিফিশিয়াল মনে হয়েছে। ঝর্ণাগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, বা গাছপালাগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, বাট এরিয়াটাকে আর্টিফিশিয়াল মনে হয়েছে এই কারণে, কারণ এটা হচ্ছে মানুষের তৈরি, মানুষ দ্বারা ডেকোরেশন করা হয়েছে। এর আগের যে ঝর্ণাগুলো দেখেছি ওগুলো কিন্তু একদম ন্যাচারাল ছিল, অনেকগুলো কিন্তু রোড সাইডে ছিল যেখানে কোনো কিছুই করা হয়নি। ওই এরিয়াগুলো হচ্ছে একদম ন্যাচারাল, আর ওখানে কিন্তু কোনো এন্ট্রি ফি দিতে হয় না, জাস্ট পার্কিং ফিটা দিতে হয়, কিন্তু ফি কিন্তু দিতে হয়। এই এরিয়াটা আমার কাছে আর্টিফিশিয়াল মনে হলো, আপনার কাছে কিন্তু নাও হতে পারে, আপনার কাছে ন্যাচারালি লাগতে পারে। ন্যাচারাল তো বটেই, তবে যেহেতু মানুষ দ্বারা আরও কিছু ডেকোরেশন করা হয়েছে এই জন্যই আমি আর্টিফিশিয়াল বলেছি। আর আমার অপিনিয়নের সাথে আপনার অপিনিয়ন মিলতে নাই পারে। একটা গোপন কথা শুনতে চান? যদি চান সেক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি, এরিয়াটা কিন্তু ছবি তোলার জন্য একদম পারফেক্ট, ফটোশ্যুটের জন্য একদম বেস্ট। যারা ছবি তুলতে খুব পছন্দ করেন এই এরিয়াটা একদম মিস করবেন না, অবশ্যই ঘুরে যাবেন। আর আমার সাডেনলি আসলে শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আমার এই অবস্থা, আমি খুব স্লো যাচ্ছি। আপনি যতই অসুস্থ হন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ঝর্ণা, গাছপালা, সব কিছু মিলিয়ে দারুণ একটা প্লেস। এই জিনিস দেখে কেউ সুস্থ না হয়ে পারে বলেন? আমার ক্ষেত্রেও সেম হয়েছে, আমার একটু খারাপ লাগছিল, সেটাও ভালো হয়ে গিয়েছে যখন আমি এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম। দেখার পরে কিন্তু আমার অটোমেটিক মনটা ভালো হয়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গারই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন তাদের ড্রেস, তাদের খাবার দাবার, তাদের সংস্কৃতি, সব কিছু মিলিয়ে কিন্তু নিজস্বতা আছে। তো আমি যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, আপনারা যদি খেয়াল করেন হাতের ডান দিকে কিছু মেয়ে ছবি ওঠাচ্ছিল। এই যে ড্রেসগুলো ওনারা পরে আছে, এই ড্রেসগুলো কিন্তু রেন্টে পাওয়া যায়। হাতের বাম দিকে একটা ঘর আছে, ওখানে গেলেই হচ্ছে সম্ভবত 100 থেকে 200 রুপি নিবে। তো আপনারা নিয়ে দেন হচ্ছে পরে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। দেন একটা টাইমের পরে ওনাদেরকে ব্যাক করতে হবে, হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমি টাইমটা শিওর জানি না। আমার নিজেরও খুব ইচ্ছে ছিল যে আমি ওটা পরে ছবি উঠাবো, বাট ওই যে বললাম একটু খারাপ লাগছিল, সেজন্য আর কিছুই করা হয়নি। তো কথা বলতে বলতে কিন্তু আমরা শিলং চলে এসেছি। এসে আমরা হোটেলে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখতে পেলাম যে ফুচকা আর সাথে হচ্ছে আলু দিয়ে চানাচুর দিয়ে কিছু একটা করে, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। আপনারা যারা ভিডিও দেখছেন তারা যদি নামটা জেনে থাকেন, ডিশটার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইন্ডিয়ান ভিউয়ার্স আছেন তারা তো জানার কথা, তারা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর একটা মজার বিষয় হচ্ছে, পাশের যে ফুচকা দাদা আছে উনি আমাকে বলছিল যে আমি বাঙালি কিনা। আমি বলছিলাম হ্যাঁ আমি বাঙালি, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন উনি আমার সাথে বাংলায় কথা বলতে শুরু করলো, আমিও তার সাথে বাংলায় কথা বললাম। ফার্স্টে হিন্দিতে বলছিলাম, যদিও হিন্দি আমার খুব একটা ক্লিয়ার না, তবে চলে যায় আর কি, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো এই তো খাবার খাচ্ছিলাম, খেয়ে দিয়ে চিন্তা করছিলাম যে একটু চারপাশটা ঘুরে দেখি, পুলিশ বাজারটা দেখি কী কী আছে এখানে। কিন্তু এখানকার ওয়েদার হচ্ছে এই বৃষ্টি নেই, কেমন যেন একটা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা। দেখবেন যে শীতের কাপড় বিক্রি হচ্ছে এখানে। আবার আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমরা ডিনারটা করব, ডিনারটাও তো করতে হবে তাই না? তবে একটা মজার বিষয় কি, আমার মনে হয় মেঘালয়ের লোকজন খুব একটা বেশি অসুস্থ হয় না। আমি পুরো শিলং খুঁজেও একটা মেডিসিন শপ পাইনি। আমি একটা মেডিসিন শপ খুঁজছিলাম, আমার মাথা ব্যথা করছিল, ভাবলাম একটা পেইন কিলার কিনে নিই, বাট পাইনি আমি। হতে পারে আছে, বাট আমি খুঁজে পাইনি, এরকমও হতে পারে। তো যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তাছাড়া আমার একটু টুকটাক জিনিস কেনার ছিল, একটু শ্যাম্পু কিনতে চাচ্ছিলাম, চকলেট কিনতে চাচ্ছিলাম। আমার খুব পছন্দের একটা শ্যাম্পু, সেটা হচ্ছে ক্লিনিক প্লাস, সেটাই খুঁজছিলাম। কিন্তু কষ্টের বিষয়, কোনো বড় সাইজের ক্লিনিক প্লাস পাচ্ছিলাম না, সব ছোট ছোট ছিল। বেশ কিছু দোকানে আমি ভিজিট করলাম, সব দোকানেই সেম ছোট সাইজের ক্লিনিক প্লাস আছে, কিন্তু কোনো বড় সাইজের ক্লিনিক প্লাস নেই। তো আর কি করার, লাস্টে বাধ্য হয়ে আমি ছোট সাইজের শ্যাম্পুগুলোই নিয়েছি। আর আমার সব থেকে পছন্দের হচ্ছে চকলেট, কিছু চকলেট কিনেছি। ইন্ডিয়া এসছে আর চকলেট নিব না, এটা কি হয়? তাছাড়া রুপিগুলো তো বেঁচে গিয়েছে, কিছু রুপি ছিল, এই রুপি বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, তাই ভাবলাম যে কিছু কেনাকাটা করে নেই। আর এদিক দিয়ে আমরা পাশাপাশি হচ্ছে খাওয়ার জন্য হোটেলটাও খুঁজছিলাম, কোনো দিকেই পাচ্ছিলাম না। দেন হচ্ছে ফাইনালি পেয়েছি, কিন্তু হচ্ছে যেহেতু রাত হয়ে গিয়েছিল খাবার দাবারের খুব একটা সুবিধা করতে পারিনি। আমরা কিন্তু বেরিয়েছি আগেই, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাট এই তো পুরো
পুলিশ বাজার ঘুরতে ঘুরতে সময় লেগে গিয়েছে। আর এই তো পাশে হচ্ছে স্ট্রিট ফুড দেখতে পারবেন। ইন্ডিয়া মানে কিন্তু অনেক বেশি স্ট্রিট ফুডগুলো অনেক বেশি লোভনীয় ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা একটা হালাল খাবার হোটেল পেয়ে গিয়েছি, কিন্তু পেয়ে গিয়েও খুব একটা বেশি সুবিধা করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু 8টার মধ্যে সব কিছু বন্ধ হয়েছে, আমরা একদম লাস্ট মোমেন্টে এসেছিলাম। এসে যে খাবারগুলো অর্ডার করেছিলাম এর মধ্যে হচ্ছে একটাই ডিম ছিল ওনাদের, দুটো ছিল না। আমরা দুটো অর্ডার করেছিলাম, বলছে যে এক পিসই বাকি আছে। তো আর কি করার, আমরা একটাই নিয়েছিলাম। বাকি খাবার তো আপনারা দেখতেই পেলেন কি অবস্থা। তো খাবারের কথা আর নাই বলি, বাঙালি মানে হচ্ছে ভোজন রসিক, সো খাবার নিয়ে কথা বলা যাবে না কোনোভাবেই। অনেক কথা হয়ে গিয়েছে, এবার আমরা হোটেলে ব্যাক করব। মেঘালয়ের লাস্ট এপিসোডটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কি কি হয়েছে, কি কি দেখেছি সব কিছুই আছে, এজন্য কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।